আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে ভার্ব। আজকের এই আলোচনার পরে ভার্ব নিয়ে কারো মনে কোনো ধরনের কনফিউশন থাকবে না, তাই তোমরা মন দিয়ে ক্লাসটি করবে এবং খাতায় লিখে নিবে, সবকিছু নোট করে রাখবে। সো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। সেন্টেন্সে ব্যবহৃত যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে ভার্ব বলে। মানে সেন্টেন্সে যে ওয়ার্ডটি দ্বারা কোনো কিছু করা বোঝাবে, অথবা কোনো কিছু হওয়া বোঝাবে, অথবা কোনো একটা কিছু থাকা বোঝাবে, তাকেই আমরা ভার্ব বলবো। চলো উদাহরণের মাধ্যমে দেখে নিই। দেখো, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে বা বাংলাদেশ হয় একটি স্বাধীন দেশ। তার মানে এখানে ইজ ওয়ার্ডটি দ্বারা হয় কথাটি বোঝানো হয়েছে। তার মানে যেহেতু ইজ দ্বারা হয় বোঝানো হয়েছে, ইজ দ্বারা বোঝাচ্ছে যে কোনো কিছু হয়, মানে বাংলাদেশ হয়, এই কারণে ইজ হচ্ছে এখানে ভার্ব। এরপরে দেখো, মাই ফ্রেন্ড হ্যাজ আ কম্পিউটার। আমার বন্ধুর একটি কম্পিউটার আছে। এখানে হ্যাজ দ্বারা থাকা বুঝাইছে, যে আছে। ঠিক আছে, হ্যাজ দ্বারা যেহেতু কোনো কিছু থাকা বুঝিয়েছে, এই কারণে আমরা হ্যাজকে ভার্ব বলবো। এরপরে দেখো, আফটার এ লং টাইম, অনেক দিন পরে, উই উইল গো ফর আ ওয়াক। আমরা একটু হাঁটতে বের হব। এখানে উইল গো দ্বারা হাঁটতে বেরোনো বুঝিয়েছে, হাঁটতে বের হওয়া বোঝানো হয়েছে, এই কারণে উইল গো হচ্ছে ভার্ব। তার মানে এই উইল গো দ্বারা কোনো একটা কিছু করা বোঝানো হয়েছে, এই কারণে উইল গো ভার্ব। হ্যাজ দ্বারা থাকা বোঝানো হয়েছে, এই কারণে হ্যাজ হচ্ছে ভার্ব। এরপরে ইজ দ্বারা কোনো কিছু হওয়া বোঝানো হয়েছে, এই কারণে ইজ হচ্ছে ভার্ব। কোনো কিছু হওয়া বোঝানোর ক্ষেত্রে সবসময় বি ভার্ব ব্যবহৃত হয়, এবং কোনো কিছু থাকা বোঝানোর জন্য সবসময় হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। বাকি সমস্ত ক্ষেত্রে ডু ভার্ব ব্যবহৃত হয়। হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া বাকি সমস্ত ভার্বগুলোকে ডু ভার্ব বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ভার্বের সংজ্ঞাটা বুঝতে পেরেছি। যে ওয়ার্ডটা দ্বারা আমরা দেখব কোনো কিছু হওয়া, থাকা অথবা কোনো কিছু করা বোঝাবে, সে ওয়ার্ডটাকে আমরা ভার্ব বলবো। এটা হচ্ছে আধ্যাত্মিকভাবেও হতে পারে, যেমন কোনো কিছু চিন্তা করা হতে পারে, ইমাজিন করা হতে পারে, ঘুমানো হতে পারে। ফিজিক্যালি যে কোনো কাজ করতে হবে এমন না, বসে বসে চিন্তা করলে সেটাও, মানে যেটা দ্বারা টাইম স্পেন্ড হবে, তুমি যেটা করলে টাইম স্পেন্ড হবে সেটাই হচ্ছে একটা ভার্ব। তুমি ঘুমালে টাইম স্পেন্ড হয়, ঘুমানো ভার্ব। চিন্তা করলে টাইম স্পেন্ড হয়, চিন্তা করা ভার্ব। কথা বললে টাইম স্পেন্ড হয়, কথা বলা ভার্ব। ঠিক আছে, সো আশা করি কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। চলো পরের আলোচনাটা দেখি। তো ভার্বের সংজ্ঞাটা জানার পরেই আমাদের যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে প্রকার জানা। ভার্ব কত প্রকার? ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তোমাদের শর্টকাটে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব সেটা বোঝার জন্য দেখো আমি দিয়ে রেখেছি যে তিনটি ফর্ম আছে এবং তিনটি ফর্ম নেই। ঠিক আছে, এর মানে হচ্ছে যে ভার্বের তিনটি ফর্ম আছে, V1, V2, V3, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম, সে ভার্বটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। যেমন দেখো এখানে আমি দিয়ে রেখেছি ইট। ইট হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে এইট এবং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন। ইট ভার্বে যেহেতু তিনটে ফর্ম আছে, তাহলে ইটকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। এরপরে দেখো নন ফাইনাইট ভার্ব, যার তিনটি ফর্ম নেই। দেখো এখানে টু ইট। ইট বললে ইটকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, কেন? ইটের এইট এবং ইটেন তিনটে ফর্ম আছে। কিন্তু যদি বলি টু ইট এর কিন্তু আর কোনো ফর্ম নেই। টু ইটকে যতবারই তুমি চেঞ্জ করতে চাও, সাবজেক্ট এবং টেন্স এবং পার্সন অনুসারে কখনোই চেঞ্জ করা যাবে না। এবং ইটিং, এটাকেও কখনো চেঞ্জ করা যাবে না। যদি সলিড ইট থাকে তাহলে সেটাকে আমরা টেন্স অনুসারে পরিবর্তন করতে পারি, কিন্তু যদি কখনোই শুরু থেকে টু ইট অথবা ইটিং থাকে তাহলে সেটাকে আমরা কখনোই পরিবর্তন করতে পারি না। তার মানে যার ভার্বে বেস ফর্ম, সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই তিনটা ফর্ম আছে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, এবং যার এই তিনটা ফর্ম থাকবে না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। এরপরে দেখো ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা হয়েছে যে ফাইনাইট এবং নন ফাইনাইট দুই প্রকার। এবং ফাইনাইট ভার্ব কি? এটা তো তিনটা ফর্ম থাকলে তো সেটা ফাইনাইট ভার্ব। এরপরে এটার সংজ্ঞাও আছে। সংজ্ঞাটা হচ্ছে যে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। মানে এমন একটা ভার্ব যেটা টেন্স এবং পার্সন অনুসারে পরিবর্তন হবে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আচ্ছা, চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। দেখো আমি শুরুর সেন্টেন্সটা দিয়ে রেখেছি একদম ছোট্ট করে তোমাদের বোঝানোর জন্য। আই গো, আমি যাই। এখানে দেখো আই হচ্ছে ফার্স্ট পারসন,
এই কারণে আমরা গো নিয়েছি এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর দেখো হি, এরপরে কি গোস হয়ে গেছে। যখনই পার্সন পরিবর্তন হয়েছে তখন গো ভার্বেরও পরিবর্তন হয়ে গেছে। তার মানে এই গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কেননা এর টেন্স এবং পার্সন অনুসারে পরিবর্তন হয়। তো যখন ফার্স্ট পার্সন ছিল তখন ছিল গো, যখনই থার্ড পার্সন হয়ে গেছে তখন কি গোস হয়ে গেছে, তার মানে এর রূপের পরিবর্তন হয়েছে। এরপরে দেখো দে ওয়েন্ট, তারা গিয়েছিল। যখনই পাস্ট টেন্স হয়েছে তখন পাস্ট টেন্স মানে টেন্স অনুসারেও এর ফর্ম পরিবর্তন হয়েছে। তো যে ভার্ব এরকম পার্সন এবং টেন্স অনুসারে তার ফর্মের পরিবর্তন ঘটায় সে ভার্বকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তিনটা তো ফর্ম থাকবেই, অবশ্যই ডেফিনেটলি তিনটা ফর্ম থাকতে হবে, এবং সংজ্ঞার দিক থেকে সে পার্সন এবং টেন্স অনুসারেও তার রূপের পরিবর্তন করবে, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। ওকে ওয়েল, এরপরে দেখো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটা তাহলে কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। ঠিক আছে, ফাইনাইট ভার্বের উল্টোটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সবসময় টেন্স এবং পার্সন অনুসারে পরিবর্তন হয়, এবং নন ফাইনাইট ভার্ব টেন্স এবং পার্সন অনুসারে কখনোই পরিবর্তন হয় না। উদাহরণের মাধ্যমে একটু দেখে নিই। আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। এই যে দেখো, এরপরে হচ্ছে হি ওয়ান্টস টু মিট হিম, সে তার সাথে দেখা করতে চায়। ইউ ওয়ান্টেড টু মিট হিম, তুমি তার সাথে দেখা করতে চাও। এখানে দেখো, এখানে ফার্স্ট পার্সন ছিল, এখানে সেকেন্ড পার্সন, এখানেও সেকেন্ড পার্সন। এই সেন্টেন্সটি এবং এই সেন্টেন্সটি মানে আই ওয়ান্ট টু মিট হিম এবং হি ওয়ান্টস টু মিট হিম, দুটো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং ইউ ওয়ান্টেড টু মিট হিম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তিনটা সেন্টেন্সের মধ্যে টেন্সের পরিবর্তন হয়েছে এবং পার্সনেরও পরিবর্তন হয়েছে, কিন্তু টু মিট এই ভার্বটির কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু এই ভার্বটির কোনো পরিবর্তন হয় নাই, তাই এই ভার্বটিকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আর অন্যদিকে ওয়ান্ট, ওয়ান্টস এবং ওয়ান্টেড এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন? এই ভার্বটা কিন্তু দেখো পরিবর্তন হয়েছে টেন্স এবং পার্সন অনুসারে, কিন্তু এই ভার্বের উপরে টেন্স এবং পার্সন কোনো ধরনের ইম্প্যাক্টই ফেলতে পারেনি, তাই এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যে ভার্বের উপরে টেন্স এবং পার্সনের কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ে না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো, আর যে ভার্বের উপরে টেন্স এবং পার্সনের ইম্প্যাক্ট পড়ে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো, ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। কি কি দুই প্রকার? হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অথবা এই প্রিন্সিপাল ভার্বের অপর নাম হচ্ছে লেক্সিক্যাল ভার্ব অথবা মেইন ভার্ব। এরপরে দেখো, সমস্যার মধ্যে লিখে রেখেছি অর্থ আছে, তার মানে প্রিন্সিপাল ভার্বের সবসময় বাক্যে অর্থ থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব। যে ভার্বের এই অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, এবং অক্সিলারি ভার্বের পরে আমি লিখে রেখেছি অর্থ নেই, তার মানে ফাইনাইট ভার্বের মধ্যে থেকে যে ফাইনাইট ভার্বের বাক্যে অর্থ থাকবে তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো, আর যে ফাইনাইট ভার্বের বাক্যে অর্থ থাকবে না তাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। দেখো, প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞা কি? যে ভার্ব একাই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলে। এর তো অবশ্যই অর্থ প্রকাশ পাবে, এর মধ্যে সংজ্ঞাটা হচ্ছে যে ভার্বের বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব বলবো। আচ্ছা, চলো এবার একটু উদাহরণ দেখা যাক। দেখো, আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডাক্তার। এই বাক্যে দেখো অ্যাম, এই অ্যাম শব্দটি এটি হচ্ছে ভার্ব, এবং এই বাক্যে একা একটাই ভার্ব আছে। এই একটি ভার্বে কি করেছে? বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। দেখো, আই এম এ ডক্টর, এখানে কিন্তু জানার আর কিছু নেই, বাক্যটার অর্থ কমপ্লিটলি প্রকাশ পেয়েছে, তাই আমরা এটাকে বলবো এই যে অ্যাম, এই বাক্যে একটি ভার্ব আছে, একটি ভার্ব পুরোটা বাক্যের অর্থ প্রকাশ করেছে একাই, এই কারণে অ্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এখানে। ঠিক আছে, এবং তোমরা সবসময় মনে রাখবে যখনই বাক্যের অর্থ যে কোনো বাক্যের যদি অর্থ প্রকাশিত হয় তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। ফাইনাইট ভার্বের যে শাখা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এবং এই অ্যামিজার ওয়াজার পরে যদি আইএনজি যুক্ত শব্দ না থাকে, ভার্বের সাথে যদি আইএনজি না থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যামিজারটাই হয় মেইন ভার্ব, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বাক্যে একটি ভার্ব সেটাই মেইন ভার্ব। এরপরে দেখো, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। এখানে হ্যাভ, এই আমার একটি গাড়ি আছে, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, এবং হ্যাভ একা একটি ভার্ব, একাই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই হ্যাভ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। এরপরে দেখো, হি গোজ ফর এ ওয়াক এভরি মর্নিং, মানে সে প্রতিদিন সকালে হাঁটতে বের হয় বা হাঁটতে যায়। এখানে গোজ ভার্বটি পুরো বাক্যটির একাই অর্থ প্রকাশ করেছে, এই কারণে গোজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে কি বুঝলাম? আমরা বুঝলাম
যে যে ভার্ব দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করা যাবে সে ভার্বটিকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। এখানে এম এর দ্বারা সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশিত হয়েছে, হ্যাভ দ্বারা সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশিত হয়েছে, এরপরে গোজ দ্বারাও সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশিত হয়েছে। এই কারণে আমরা প্রত্যেকটাকে প্রিন্সিপাল ভার্ব বলবো। এবং তোমরা জেনে রাখবে যে বাক্যে একটি মাত্র ভার্ব সে বাক্যে ওটাই মেইন ভার্ব। আচ্ছা, এরপর চলো আমরা পরের আলোচনাটা দেখি। দেখো, আমরা যে প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে পড়লাম সে প্রিন্সিপাল ভার্ব আবার তিন প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। তো তোমরা সবসময় মনে রাখবে আমি লিখে রেখেছি ট্রানজিটিভ প্লাস অবজেক্ট। এর মানে হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। উদাহরণ দেখো, হি ড্রিঙ্কস ওয়াটার। তোমরা সবাই জানো ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, যদি প্রশ্ন করে আনসার পাওয়া যায় তাহলে যে সে আনসারটাই হয় অবজেক্ট। তো দেখো, হি ড্রিঙ্কস সে পান করে, কি পান করে? ওয়াটার, পানি পান করে। এই যে বাক্যে অবজেক্ট আছে, কি দিয়ে প্রশ্ন করে যদি আনসার পাই তাহলে সেই আনসারটাই হয় অবজেক্ট। তো এই যে ওয়াটার আমরা কি দিয়ে প্রশ্ন করেছি? কি পান করে, এই যে আমরা আনসার পেয়েছি ওয়াটার পান করে। এই কারণে ওয়াটার হচ্ছে অবজেক্ট, এবং ড্রিঙ্কস ভার্বটির যেহেতু অবজেক্ট আছে তাই এই ড্রিঙ্কস ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তার যে ভার্বের পরে অবজেক্ট থাকে সে ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেহেতু ড্রিঙ্কস এর পরে অবজেক্ট আছে তাই ড্রিঙ্কসকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। এরপরে দেখো, যে ভার্বের পরে অ্যাডভার্ব থাকে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। দেখো, দে ওয়ার্ক, তারা কাজ করে, এভরিডে, তারা প্রতিদিন কাজ করে। এই যে ওয়ার্ক, আমরা যদি কখনো ভার্বকে কোথায়, কখন, কিভাবে, এগুলো কখন, কতটুকু, কেন, এগুলো দিয়ে প্রশ্ন করি, প্রশ্ন করার পরে যদি আনসার পাই সে আনসারটাই হয় অ্যাডভার্ব। তো এখানে দেখো, দে ওয়ার্ক, তারা কাজ করে, কোথায়, কখন করে? এভরিডে করে। এই যে কখন দিয়ে প্রশ্ন করে আনসার পেয়েছি, এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। এবং যে ভার্বের পরে অ্যাডভার্ব থাকে সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু ওয়ার্কের পরে অ্যাডভার্ব আছে তাই ওয়ার্ক হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এখানে। এরপরে দেখো, লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। যে ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকবে তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। কমপ্লিমেন্ট কি? সাবজেক্টের পরিপূর্ণতার জন্য ভার্বের পরে যে ওয়ার্ড অথবা ফ্রেজ আসে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। আবার তোমরা ভার্বটাকে বাদ দিয়ে যদি সমান সমান দাও তাহলে দুইটা সেম ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এখানে দেখো, হি লুকস হ্যাপি, তাকে খুশি মনে হচ্ছে। এই খুশিটা কে? হি তো খুশি, তাই না? যে খুশি সেই কিন্তু হি। যেহেতু দুইটা একই জিনিস, মানে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, একই ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে, এই কারণে হ্যাপিটা হচ্ছে কমপ্লিমেন্ট। যেহেতু লুকস এর পরে কমপ্লিমেন্ট বসেছে তাই লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব। আশা করি তোমরা এই ব্যাপারটা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, এবার দেখো আমি তোমাদেরকে কিছু লিঙ্কিং ভার্ব দিয়ে দিচ্ছি। ইংলিশে আসলে অনেক বেশি লিঙ্কিং ভার্ব ব্যবহৃত হয় না, লিঙ্কিং ভার্ব ব্যবহৃত হয় অল্প কিছু, এবং সব থেকে বেশি ব্যবহৃত লিঙ্কিং ভার্বগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। বি, বিকাম, রিমেন, অ্যাপিয়ার, ফিল, লুক, সাউন্ড, টেস্ট, স্টে, স্মেল, অ্যাপয়েন্ট, এগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। এখানে বি মানে যে শুধু বি থাকবে এমন না, বি এর শাখা প্রশাখা সবগুলো থাকবে, অ্যামিজার, ওয়াজার, বিবিন, বিং, যেটা থাকবে সেটাই হবে বি ভার্ব। এবং এগুলোর পরে সবসময় সাধারণত এগুলোর পরে, এগুলো যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন কি এগুলোর পরে কমপ্লিমেন্ট বসে। ঠিক আছে, আচ্ছা, ওয়েল, আসো এবার আমরা অক্সিলারি ভার্ব দেখি। যে ভার্বের নিজের কোনো অর্থ নেই, বাক্যে অন্য ভার্বের অর্থ পরিপূর্ণ করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আমি শুরুতেই তোমরা দেখে এসেছো যে অক্সিলারি ভার্বের কোনো অর্থ নাই, বাক্যে এই ভার্বের কোনো ধরনের অর্থই থাকবে না। যেমন দেখো, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। এখানে অ্যাম এর কোনো অর্থ নেই, অ্যাম কি করেছে? ডু এর সাথে আইএনজি যুক্ত করতে সাহায্য করেছে, এই কারণে অ্যাম হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। এরপরে দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এখানে হ্যাভ এর কোনো ধরনের অর্থই নেই। হ্যাভ কি করেছে? এখানে ডু কে ডান হতে সাহায্য করেছে, হ্যাভ এর কারণে এখানে ডান হয়েছে। তো যেহেতু এখানে ডু থেকে ডান হতে সাহায্য করেছে এই কারণে হ্যাভকে আমরা বলবো অক্সিলারি ভার্ব। কারণ অক্সিলারি ভার্ব কি করে? নিজের কোনো অর্থ থাকে না, অন্যের অর্থ পরিপূর্ণ করতে সাহায্য করে। এখানে হ্যাভ এর কোনো অর্থ নাই তাই আমরা হ্যাভকে বলবো অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার। অক্সিলারি ভার্ব দুই প্রকার, সেটা কি কি? প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি, এই দুই প্রকার হচ্ছে অক্সিলারি ভার্ব। চলো এটার বিস্তারিত আলোচনা দেখি। এই প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার, সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। প্রাইমারি অক্সিলারি যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আছে এর বিস্তারিত আলোচনাটা আমরা এখন দেখে নিই। চলো, ওয়েল, এই যে দেখো বি ভার্ব কি কি? বি ভার্ব প্লাস আমি লিখে রেখেছি আইএনজি। প্রতিটা অক্সিলারি ভার্বের আলাদা আলাদা কন্ডিশন আছে, তেমনি ভাবে বি ভার্বেরও আলাদা কন্ডিশন আছে, সেটা হচ্ছে বি ভার্বের পরে অন্য কোনো ধরনের ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হয়ে যাবে। আর বি ভার্ব হচ্ছে এআরটি, অ্যামিজার, ওয়াজার, বিবিন, বিং,
প্রতিটা ভার্বই কোনো না কোনোভাবে ব্যবহৃত হয়। এরপরে দেখো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিং এবং বেস ফর্ম হচ্ছে বি। আর এই বি ভার্বের ফিউচার ফর্ম হচ্ছে উইল বি। এরপরে দেখো এই যে বলেছি বি ভার্ব প্লাস আইএনজি, সেটা কেমন থাকবে একটু দেখো, তোমাদেরকে আমি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই। দে ওয়ার ক্যাচিং ফিশ, দে ওয়ার ক্যাচিং ফিশ। এই যে দেখো ওয়ার একটা বি ভার্ব, যেহেতু ওয়ার বি ভার্ব, এর পরের কন্ডিশন হচ্ছে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়ে যাবে। ক্যাচ হচ্ছে মেইন ভার্ব, ক্যাচের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। কেন? কারণ বি ভার্বের সাথে আসে। যখনই বি ভার্বের পরে আইএনজি যুক্ত শব্দ পাবে তখন বি ভার্বটা হচ্ছে মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তখন বি ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব, পরের আইএনজি যুক্ত শব্দটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, ওয়েল চলো আমরা এখন হ্যাভ ভার্ব দেখি। হ্যাভ ভার্ব প্লাস দেখো V3। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্মও হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে হ্যাভিং এবং ফিউচার ফর্ম হচ্ছে উইল হ্যাভ। এবং দেখো হ্যাভ ভার্বের পরে সব সময় V3 ফর্ম থাকতে হবে। যদি V3 ফর্ম না থাকে তাহলে হ্যাভ ভার্বটা অক্সিলারি ভার্ব না, সেটা হয়ে যাবে মেইন ভার্ব। আবার বি ভার্বের পরে আইএনজি না থাকলে সেটা অক্সিলারি না, সেটা হয়ে যাবে মেইন ভার্ব। দেখো এখানে দে উইল হ্যাভ কট ফিশ ইন দ্য রিভার, তারা নদীতে মাছ ধরেছে। এই যে দেখো হ্যাভ ফিউচার ফর্ম, ফিউচার টেন্স তাই ফিউচার ফর্ম উইল হ্যাভ, এরপরে কি ভার্বের V3 ফর্ম আছে, ক্যাচের V3 ফর্ম হচ্ছে কট, এই কারণে আমরা কট দিয়ে দিয়েছি যেহেতু হ্যাভ ভার্বের পরে আছে। তাহলে হ্যাভ ভার্বের এই হচ্ছে ফর্মগুলো, এবং হ্যাভ ভার্বের পরে অন্য একটি ভার্ব আসলে সেটা অবশ্যই V3 ফর্ম হবে। এরপরে দেখো ডু ভার্ব। ডু ভার্ব প্লাস ভার্বে বেস ফর্ম। কখনো যদি কোনো বাক্যে ডু ভার্ব বসে এরপরে অন্য একটি ভার্ব আসলে সেটা সবসময় ভার্বে বেস ফর্মে বসে। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ বা ডু, ডাজ, ডিড, এই তিনটি। ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু এবং ডাজ। ডু হচ্ছে প্লুরাল, ডাজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম এবং পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডুইং, ফিউচার ফর্ম হচ্ছে উইল ডু। দেখো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আর এটার ইন্টারোগেশন ফর্ম হচ্ছে ডিড আই ওয়েন্ট, আমি কি গিয়েছিলাম। এখানে ছিল ওয়েন্ট, এখানে হয়ে গেছে গন, দুইটাই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন হয়েছে? কারণ এখানে ডিড আছে, ডিডের পরে বা ডু ভার্বের পরে যখন এরকম আরো একটা মেইন ভার্ব আসবে তখন সেই মেইন ভার্বটি হয়ে যাবে প্রেজেন্ট ফর্মে, একদম বেস ফর্মে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলো আমরা মডেল অক্সিলারি ভার্ব দেখবো। আমরা দেখেছিলাম অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। এতক্ষণে আমরা প্রাইমারি অক্সিলারি শেষ করেছি, এখন চলো মডেল অক্সিলারিটা দেখে নিই। মডেল অক্সিলারি হচ্ছে মোট 18টি। সাধারণত এই যে শুরুর 10টি আছে, শুরুর 10টি হচ্ছে একদম পিওর মডেল অক্সিলারি। অন্যান্য অক্সিলারি ভার্বগুলো, প্রাইমারি অক্সিলারিগুলো চাইলে মেইন ভার্বও হতে পারে, অক্সিলারি ভার্বও হতে পারে, কিন্তু এই যে পিওর যে অক্সিলারিগুলো আছে এগুলো চাইলেও কোনো বাক্যে কখনোই মেইন ভার্ব হতে পারবে না, এগুলো সব সময় অক্সিলারি ভার্ব। যখনই তোমরা এই ভার্বগুলোকে বাক্যে দেখবা সবসময় সেটাকে অক্সিলারি ভার্ব হিসেবে আখ্যায়িত করবে, এবং সেটা হচ্ছে মডেল অক্সিলারি। তো উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু। এরপরও দেখো দিয়ে রেখেছি, বাকি তিনটা হচ্ছে রেড কালার করে রেখেছি, নিড, ডিয়ার, ইউজড টু। ঠিক আছে, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি এবং চাইলে এরা হচ্ছে বাক্যে মেইন ভার্ব হতে পারে। নিড এবং ডিয়ার আছে, এরা চাইলে কি হতে পারে, বাক্যে মেইন ভার্ব হতে পারে যে কোনো সময়। তো অনেক টিচাররা কিংবা অনেক গ্রামারিয়ানরা বলে থাকে এই 13টা হচ্ছে মূলত মডেল অক্সিলারি। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু পরবর্তীতে যেগুলো কালার আছে, ব্লু কালার করা আছে, এগুলোও মডেল অক্সিলারির মতোই কাজ করে। হ্যাভ টু, বি গোয়িং টু, উড রাদার, হ্যাড বেটার, এগুলো মডেল অক্সিলারির মতো কাজ করে। এগুলোর পরেও ভার্বের বেস ফর্ম থাকে। সবসময় মনে রাখবে মডেল অক্সিলারি প্লাস ভার্বের বেস ফর্ম, ডু ভার্ব এবং মডেল ভার্ব প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, একদম বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম না কিন্তু। চলো একটা উদাহরণ দেখে নিই। ক্যান হি সলভ দ্য ম্যাথ, সে কি ম্যাথটা সলভ করতে পারে। এখানে দেখো হি এর পরে তো সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সলভস হওয়ার কথা, সিঙ্গুলার ফর্ম, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বটাও সিঙ্গুলার হওয়ার কথা। কিন্তু এখানে কি হয়েছে, সলভ কেন হয়েছে, কারণ দেখো এই বাক্যে ক্যান আছে, মডেল অক্সিলারি। সেরকম মডেল অক্সিলারি পরে যখন অন্য একটি ভার্ব আসবে সে ভার্বটাকে আমরা বলবো, সে ভার্বটাকে আমরা একদম বেস ফর্মে করে দেব। ঠিক আছে, কারণ মডেল অক্সিলারি প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা কি শিখলাম, তাহলে আমরা শিখলাম বি ভার্ব প্লাস আইএনজি বসবে, হ্যাভ ভার্ব প্লাস V3 বসবে এবং মডেল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। সো আমরা এখানে যে আলোচনাগুলো দেখেছি সেই আলোচনাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করব। ভিডিওটার লেন্থ বড় হয়ে যাচ্ছে তাই আমি শর্টকাটে শেষ করে দিয়েছি, তোমরা একটু পজ দিয়ে দিয়ে সুন্দরভাবে রিপিট করে কথাগুলো শুনলে আমি আশা করি না যে এই ভার্ব সম্পর্কে আর কোনো ধরনের ডাউট তোমাদের থাকবে। এবং আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে এখানে আলোচনা করিনি, কারণ নন ফাইনাইট ভার্বের মেইন হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল, সেটা সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা আই বাটনে দেখে নিবে।
টাটা, বাই বাই।